এই সংক্ষিপ্তসারটি হাউ টু থিঙ্ক স্ট্র্যাটেজিক্যালি বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি একটি স্ট্র্যাটেজিক বা কৌশলগত মানসিকতা তৈরি করা, লক্ষ্য এবং কৌশলের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝা এবং ব্যবসায় ও জীবনে অনিশ্চয়তা মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় মাইক্রোস্কেল বা ক্ষুদ্র দক্ষতাগুলি আয়ত্ত করা সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। পারভেজ ছিল একদম সাধারণ একটা ছেলে। সে কোনো বড় শহরে ভাবত না, বরং একটা ছোট শহরেই তার বাস ছিল। পড়াশোনায় সে খুব মেধাবীও ছিল না, আবার খুব দুর্বলও ছিল না। লোকে তাকে পরিশ্রমী বলতো ঠিকই, কিন্তু সাথে এটাও যোগ করত যে সে শুধুই গাধার খাটুনি খাটে, নিজের বুদ্ধি খুব একটা খাটাতে চায় না। পারভেজ এসব শুনে চুপ করে থাকত। তার নিজেরও মনে হতো হয়তো কিছু মানুষ জন্মগতভাবেই তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয়, আর কেউ কেউ হয় না। স্ট্র্যাটেজিক থিঙ্কিং বা কৌশলগত চিন্তাভাবনার মতো ভারী শব্দগুলো তার কাছে বইয়ের পতা আর বড় বড় সিইওদের জগতেই সীমাবদ্ধ ছিল। কলেজ শেষ করার পর পারভেজ একটা ছোট কোম্পানিতে চাকরি পেল। তার কাজ ছিল প্রতিদিন ডেটা এন্ট্রি করা, রিপোর্ট তৈরি করা এবং যা বলা হতো সেটাই করে দেওয়া। সেই একই রুটিন, একই ডেডলাইন এবং একই চাপ। শুরুতে তার মনে হতো যদি সে কঠোর পরিশ্রম করে যায় তবে সে জীবনে এগিয়ে যাবে। সে সবার আগে অফিসে পৌঁছত, দেরি পর্যন্ত বসে থাকত এবং অতিরিক্ত কাজও করত। কিন্তু 2 বছর পার হয়ে গেল, তার অবস্থান ঠিক সেখানেই রয়ে গেল যেখানে শুরুতে ছিল। সেই সময় তার সাথে হাসান জয়েন করল। হাসান প্রায়ই সময় মতো অফিস থেকে বেরিয়ে যেত এবং খুব একটা ওভারটাইমও করত না। কিন্তু ধীরে ধীরে সে বেশি দায়িত্ব পেতে শুরু করল। একদিন পারভেজ আর থাকতে পারল না। সে হাসানকে জিজ্ঞেস করল, দোস্ত, তুই এমন কি করিস যে বস তোকে এত বিশ্বাস করেন? হাসান হাসল এবং বলল, আমি শুধু কাজটাই করি না, আমি এটাও ভাবে যে এই কাজটা কেন করা হচ্ছে এবং এর ফলে পরবর্তীতে কি হবে। হাসানের এই কথাটা পারভেজের মনে গেঁথে গেল। প্রথমবারের মতো তার মনে হল যে কঠোর পরিশ্রমের পাশাপাশি চিন্তাভাবনার ধরনটাও হয়তো গুরুত্বপূর্ণ। সেদিন সন্ধ্যায় বাসে করে বাড়ি ফেরার সময় সে তার পুরো দিনটা নতুন করে ভাবল। সে দেখল যে সে প্রতিটি কাজকে একটা নির্দেশ বা ইনস্ট্রাকশন হিসেবে নেয়। তাকে যা বলা হয় সে ঠিক সেটাই করে। সে কখনোই ভাবে না যে এতে কোম্পানির কি লাভ হবে বা কাজটা কিভাবে আরও ভালো করা যেতে পারে। কয়েকদিন পর অফিসে একটা সমস্যা দেখা দিল। ক্লায়েন্টরা অভিযোগ করছিল যে রিপোর্ট দেরিতে পাচ্ছে। বস রেগেছিলেন এবং সবাইকে ওভারটাইম করতে বলা হলো। পারভেজও অন্য দিনের মতো দেরি পর্যন্ত বসে কাজ করতে শুরু করল। কিন্তু এবার তার হাসানের কথা মনে পড়ল। সে ভাবল, রিপোর্টগুলো কেন দেরি হচ্ছে? এটা কি শুধু কাজের চাপের কারণে, নাকি প্রক্রিয়ার মধ্যেই কোনো সমস্যা আছে? সে চুপচাপ পর্যবেক্ষণ করতে শুরু করল। সে দেখল যে বিভিন্ন মানুষের কাছ থেকে ডেটা বিভিন্ন ফরম্যাটে আসছে এবং সেগুলোকে একটা স্ট্যান্ডার্ড বা নির্দিষ্ট ফরম্যাটে আনতে অনেক সময় নষ্ট হচ্ছে। পারভেজের মাথায় একটা বুদ্ধি এলো। এটা কোনো জিনিয়াস আইডিয়া ছিল না, এটা ছিল একদম সাধারণ। সে একটা বেসিক টেমপ্লেট তৈরি করল এবং পরের দিন বসের কাছে গিয়ে বলল, স্যার, যদি আমরা সব ক্লায়েন্টকে এই নির্দিষ্ট ফরম্যাটে ডেটা পাঠাতে বলি তবে রিপোর্টগুলো খুব দ্রুত তৈরি করা সম্ভব হবে। বস প্রথমে খুব একটা গুরুত্ব দিলেন না, কিন্তু যখন পারভেজ শান্তভাবে বুঝিয়ে বলল যে এতে কিভাবে সময় বাঁচবে এবং ভুল কম হবে, তখন তিনি চেষ্টা করার অনুমতি দিলেন। কয়েক সপ্তাহের মধ্যে অভিযোগ কমে গেল। প্রথমবারের মতো বস সবার সামনে পারভেজের নাম উল্লেখ করলেন। সেদিন পারভেজ নিজের ভেতর অন্যরকম কিছু অনুভব করল। তার মনে হল সে কোনো অসাধারণ কাজ করেনি। সে শুধু পরিস্থিতিটা বুঝেছে, সমস্যাটাকে ভেঙেছে এবং একটা সমাধানের কথা ভেবেছে। সেদিন সে বুঝতে পারল যে স্ট্র্যাটেজিক থিঙ্কিং বা কৌশলগত চিন্তাভাবনা কোনো জাদু নয়, বরং এটি চিন্তার একটা ধরন যা শেখা সম্ভব। এরপর থেকে পারভেজ নিজের ওপর একটা পরীক্ষা শুরু করল। প্রতিটি পরিস্থিতিতে সে নিজেকে 3টি প্রশ্ন করা শুরু করল। এই কাজটা কেন করা হচ্ছে? এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে? এবং এর চেয়ে ভালো কোনো উপায় কি হতে পারে? শুরুতে এটা বেশ কঠিন মনে হয়েছিল। মস্তিষ্ক বারবার অলস হয়ে পুরনো অভ্যেসে ফিরে যেতে চাইছিল। কিন্তু জিমে যেমন পেশি তৈরি করা হয়, তেমনি পারভেজও তার মস্তিষ্ককে প্রশিক্ষণ দিতে শুরু করল। একবার কোম্পানি ঠিক করল যে তারা নতুন একটি ক্লায়েন্ট সেগমেন্ট বা গ্রাহক শ্রেণীকে টার্গেট করবে। টিমের মধ্যে বিভ্রান্তি ছিল যে কোথা থেকে শুরু করা উচিত। একজন এক এক অনুমান করছিল। পারভেজ চুপচাপ পুরনো ডেটা দেখল, ট্রেন্ড বুঝল এবং তারপর বলল, যদি আমরা প্রথমে ছোট ক্লায়েন্টদের দিয়ে শুরু করি তবে ঝুঁকি কম হবে এবং প্রক্রিয়াটিও পরীক্ষা হয়ে যাবে। এবারও সে কোনো রকেট সায়েন্স
বা জটিল কিছু বলেনি, সে শুধু ভাবনাগুলোকে একটা কাঠামো দিয়েছিল। পরিকল্পনাটি সফল হল। ধীরে ধীরে পারভেজের আত্মবিশ্বাস বাড়তে শুরু করল। সে বুঝতে পারল যে স্ট্র্যাটেজিক থিঙ্কিং জন্মগত কোনো গুণ নয়, এটি অনুশীলনের মাধ্যমে আসে। যেমন প্রতিদিন হাঁটলে স্ট্যামিনা বাড়ে, তেমনি প্রতিদিন চিন্তা করার অভ্যেস গড়ে তুললে স্বচ্ছতা বাড়ে। একদিন পারভেজের দেখা হল তার পুরনো বন্ধু শাহবাজের সাথে। শাহবাজ প্রায়ই বলতো, আমার ব্যবসায়িক বুদ্ধি নেই, এসব শুধু স্মার্ট মানুষদের জন্য। পারভেজ হাসল, কারণ কয়েক বছর আগে সেও ঠিক একই কথা ভাবত। সে শাহবাজকে নিজের গল্প শোনাল। সে বুঝিয়ে বলল যে সেও আগে কোনো দিক নির্দেশনা ছাড়া শুধু পরিশ্রম করত, কিন্তু যখন সে প্রশ্ন করা শুরু করল তখন সব কিছু বদলে যাচ্ছিল। শাহবাজ জিজ্ঞেস করল, তাহলে স্ট্র্যাটেজিক থিঙ্কিং কি শেখা যায়? পারভেজ উত্তর দিল, অবশ্যই। এটা কোনো প্রতিভা নয়, এটা একটা স্কিল, আর স্কিল অনুশীলন করলেই আসে। পারভেজ এটাও বুঝতে পারল যে স্ট্র্যাটেজিক থিঙ্কিং মানে সবসময় বড় বড় পরিকল্পনা করা নয়। মাঝে মাঝে এর মানে হল এক ধাপ পেছিয়ে পুরো দৃশ্যটা দেখা, প্রতিক্রিয়া দেখানোর আগে একটু থামা, আবেগের বশবর্তী না হয়ে যুক্তির সাথে সিদ্ধান্ত নেওয়া। একবার অফিসে হঠাৎ বাজেট কমানোর কথা উঠল। সবাই আতঙ্কিত হয়ে পড়ল। কেউ কেউ একে অপরকে দোষারোপ করতে শুরু করল। পারভেজ নিজেকে শান্ত রাখল এবং ভাবল, এই পরিস্থিতিতে কোম্পানি কি চায়? স্থিতিশীলতা। সে টিমকে পরামর্শ দিল যে স্বল্পমেয়াদী খরচ বাঁচানোর বদলে আমাদের প্রসেস এফিসিয়েন্সি বা প্রক্রিয়ার দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া উচিত। এতে দীর্ঘমেয়াদে লাভ হবে। বসের এই দৃষ্টিভঙ্গি পছন্দ হল। এখন লোকেরা পারভেজকে একজন স্মার্ট চিন্তাবিদ বলতে শুরু করল। কিন্তু পারভেজ জানত যে তার ভেতরে জাদুকরী কোনো পরিবর্তন হয়নি। সে ওই একই ছেড়ে, একই তার ব্যাকগ্রাউন্ড এবং একই তার সীমাবদ্ধতা। পার্থক্য শুধু এটুকুই যে সে চিন্তা করতে শিখেছে। এক সন্ধ্যায় সে ছাদের উপর বসেছিল। শহরের সেই পুরনো রাস্তা, সেই একই শব্দ। সে ভাবল, যদি স্ট্র্যাটেজিক থিঙ্কিং শুধুমাত্র জন্মগত জিনিয়াসদের জন্য হতো তাহলে আজ সে এখানে বসে থাকত না। তার মনে হল যে বেশিরভাগ মানুষ জীবনে পিছিয়ে থাকে কারণ তারা ধরে নেয় যে এটা তাদের সাধ্যের বাইরে। অথচ সত্যিটা হল, মস্তিষ্ক একটা পেশির মতো। আপনি যত বেশি এটি ব্যবহার করবেন, এটি তত বেশি শক্তিশালী হবে। পারভেজ আরও বুঝতে পারল যে স্ট্র্যাটেজিক থিঙ্কিং শুধু কেরিয়ারের জন্য নয়, জীবনের জন্যও জরুরি। সে তার প্রাতিষ্ঠানিক জীবনেও এটি ব্যবহার করতে শুরু করল। খরচ করার আগে ভাবত, সময় মনাবস্থাপন করত এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর সাথে স্বল্পমেয়াদী কাজের সংযোগ ঘটাত। তার জীবন ধীরে ধীরে আরও ভারসাম্যপূর্ণ হতে শুরু করল। আজ যখন পারভেজ নতুন ইন্টার্নদের দেখে, সে তাদের শুধু কাজ শেখায় না, তাদের প্রশ্ন করতে শেখায়। সে বলে, যা দেখা যাচ্ছে সেটাই পুরো সত্য নয়, একটু গভীরে যাও। তার খুব ভালো লাগে যখন কোনো ইন্টার্ন প্রথমবারের মতো কোনো সমস্যাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে। এই পুরো যাত্রায় পারভেজ একটি সাধারণ বিষয় শিখেছে। স্ট্র্যাটেজিক থিঙ্কিং এমন কোনো উপহার নয় যা কেউ পায় আর কেউ পায় না। এটি একটি অভ্যাস, আর অভ্যাস ধীরে ধীরে তৈরি হয়। প্রতিদিন একটু ভালো চিন্তা করা, প্রতিদিন আরও একটি প্রশ্ন করা, প্রতিদিন একটি প্যাটার্ন বা ধরন বোঝার চেষ্টা করা। আজ যদি কেউ পারভেজকে জিজ্ঞেস করে স্ট্র্যাটেজিক থিঙ্কিং কি, সে কোনো ভারী সংজ্ঞা দেবে না। সে শুধু বলবে, এটি চিন্তা করার এমন এক অনুশীলন যা আপনাকে প্রতিক্রিয়া দেখানো থেকে সিদ্ধান্ত গ্রহণের দিকে নিয়ে যায়। এবং সে এটাও যোগ করবে যে যদি একটি মফস্বল শহরের সাধারণ ছেলে এটা শিখতে পারে, তবে যে কেউ এটা শিখতে পারবে। গল্পটা এখানে শেষ হয় না, কারণ স্ট্র্যাটেজিক থিঙ্কিং কোনো গন্তব্য নয়, এটি এমন এক যাত্রা যা প্রতিদিন এগিয়ে চলে। পারভেজ এখনও শিখছে, পড়ে যাচ্ছে এবং আবার ভাবছে। একমাত্র পার্থক্য হল, এখন সে বিশ্বাস করে না যে চিন্তা করা কেবল কিছু মানুষের বিশেষ অধিকার। এখন সে জানে যে চিন্তা করা একটি দক্ষতা এবং যে কেউ এই দক্ষতা গড়ে তুলতে পারে। এর জন্য শুধু মনোযোগ এবং অনুশীলনের প্রয়োজন। কয়েক মাস কেটে গেছে। অফিসে পারভেজ এখন বেশ পরিচিত নাম। আগে লোকেরা তাকে পরিশ্রমী বলতো, এখন তারা তাকে এমন একজন বলতে শুরু করেছে যে চিন্তা ভাবনা করে কাজ করে। কিন্তু পারভেজের ভেতরে এখনও একটা অস্থিরতা ছিল। তার মনে হতো, অনেক সময় মানুষ খুব উৎসাহ নিয়ে লক্ষ্য বা গোল ঠিক করে, তবুও ফলাফল আসে না। সে নিজেও এই ভুল অনেকবার করেছে। পার্থক্য শুধু এই যে এখন সে এই বিষয়গুলো লক্ষ্য করতে শুরু করেছে। একদিন কোম্পানির বার্ষিক মিটিং হলো। খুব উৎসাহ নিয়ে বস বললেন, এই বছর আমাদের লক্ষ্য হলো রেভিনিউ বা আয় দ্বিগুণ করা। পুরো হল করতালিতে ফেটে পড়ল। পারভেজও হাততালি দিচ্ছিল, কিন্তু তার মনে একটা প্রশ্ন জাগছিল। তার মনে হলো, এটা তো শুধু একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা, কিন্তু এর পরে কি? মিটিংয়ের পর সবাই খুব উত্তেজিত ছিল। কেউ বলছিল, এখন আমরা জান প্রাণ দিয়ে দেব।
কেউ বলছিল দিন রাত কাজ করব। পারভেজ এসব আগেও শুনেছে। পরবর্তী সপ্তাহগুলোতে তাই হলো যা সাধারণত হয়। টিমগুলো নিজেদের মতো করে কাজ শুরু করল। কেউ বেশি কল করা শুরু করল, কেউ মার্কেটিংয়ে জোর দিল, কেউ ডিসকাউন্ট দেওয়ার কথা বলতে লাগল। সবার লক্ষ্য একটাই ছিল, রেভিনিউ বাড়ানো। কিন্তু সবার দিক ছিল ভিন্ন। পারভেজের কাছে এই দৃশ্যটা পরিচিত মনে হল। তার মনে পড়ল যে আগে সে নিজেও এভাবেই অন্ধের মতো চেষ্টা করত। এক সন্ধ্যায় পারভেজ অফিসে দেরি করে বসেছিল। সামনে হোয়াইট বোর্ডে টার্গেট লেখা ছিল, সংখ্যা ছিল, তীর চিহ্ন ছিল, কিন্তু কোনো স্বচ্ছতা ছিল না। সে নিজেকে জিজ্ঞেস করল, লক্ষ্য এবং কৌশলের মধ্যে পার্থক্য কি? সে ধীরে ধীরে বুঝতে শুরু করল যে লক্ষ্য শুধু বলে কোথায় পৌঁছতে হবে, কিন্তু কৌশল বা স্ট্র্যাটেজি বলে কিভাবে পৌঁছতে হবে এবং কেন এই পথে যাওয়াই সঠিক। পরের দিন পারভেজ বসের সাথে দেখা করার সময় চাইল। আগে সে এসব করতে দ্বিধা করত, কিন্তু এখন তার ভেতরে একটা শান্ত আত্মবিশ্বাস ছিল। সে বলল, স্যার, রেভিনিউ দ্বিগুণ করা একটা পরিষ্কার লক্ষ্য, কিন্তু আমরা যদি ঠিক না করি যে কোন ধরনের ক্লায়েন্টদের উপর ফোকাস করব, কোন পণ্যটি বেশি বিক্রি করব এবং কোন কাজগুলো এড়িয়ে চলব, তবে সবাই ভিন্ন ভিন্ন দিকে দৌড়াবে। বস মনোযোগ দিয়ে শুনলেন। পারভেজ বুঝিয়ে বলল যে পুরনো ডেটা অনুযায়ী কিছু ক্লায়েন্ট বেশি ভলিউম দেয়, কিন্তু তাদের মার্জিন বা লাভ কম। আবার কিছু ক্লায়েন্ট সংখ্যায় কম হলেও দীর্ঘমেয়াদী লাভ দেয়। সে বলল, যদি আমাদের স্ট্র্যাটেজি হয় যে আমরা মানসম্মত বা কোয়ালিটি ক্লায়েন্টদের ওপর ফোকাস করব, তবে আমাদের কাজগুলো সেই অনুযায়ী সাজানো হবে। বস প্রথমবারের মতো পারভেজকে সরাসরি জিজ্ঞেস করলেন, তাহলে তোমার মতে স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? পারভেজ বলল, লক্ষ্য হলো রেভিনিউ বাড়ানো, কিন্তু স্ট্র্যাটেজি হতে পারে হাই মার্জিন ক্লায়েন্টদের টার্গেট করা, সেবার মান উন্নত করা এবং স্বল্পমেয়াদী বিক্রির স্ট্র্যাটেজি বা হ্যাকগুলো এড়িয়ে চলা। এই কথোপকথনটি পারভেজের জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল। সে পরিষ্কার দেখতে পেল যে মানুষ প্রায়ই লক্ষ্যকেই স্ট্র্যাটেজি ভেবে ভুল করে। যেমন কেউ বলে, আমি সফল হতে চাই, এটা একটা লক্ষ্য, কিন্তু কিভাবে সফল হবে, কোন পথে, কোন জিনিসগুলো ত্যাগ করে, এটাই হলো স্ট্র্যাটেজি। কয়েকদিন পর পারভেজের টিম একটি নতুন প্রজেক্ট পেল। ডেডলাইন খুব কঠিন ছিল এবং প্রত্যাশাও অনেক বেশি ছিল। টিম সাথে সাথে লক্ষ্য লিখে ফেলল, সময় মতো প্রজেক্ট জমা দেওয়া। সবাই একমত হল। পারভেজ আবার সেই একই প্রশ্ন তুলল, সময় মতো জমা দেওয়া তো লক্ষ্য, কিন্তু স্ট্র্যাটেজি কি হবে? কিছু লোক বিভ্রান্ত হল। একজন বলল, মানে আমরা দ্রুত কাজ করব। পারভেজ হাসল। সে বলল, দ্রুত কাজ করা একটা কাজ হতে পারে, স্ট্র্যাটেজি নয়। সে প্রস্তাব দিল যে স্ট্র্যাটেজি হওয়া উচিত এমন, সবচেয়ে জরুরি বা কোর রিকোয়ারমেন্টগুলো আগে শেষ করা হবে, বাড়তি ফিচারগুলো পরে দেখা হবে, ঝুঁকিপূর্ণ অংশগুলো আগে সমাধান করা হবে, ক্লায়েন্টের সাথে যোগাযোগ নিয়মিত রাখা হবে যাতে শেষ মুহূর্তে কোনো চমক না আসে। যেই না স্ট্র্যাটেজি পরিষ্কার হলো, কাজগুলো নিজে থেকেই সাজানো শুরু হলো। প্রজেক্টটি সফল হলো, ডেডলাইন মানা হলো এবং কাজের মানের সাথেও কোনো আপোষ করা হলো না। টিমের সদস্যরা অনুভব করল যে এবার কাজটা অন্যভাবে হয়েছে। খুব বেশি দৌড়দৌড়ি ছিল না, খুব বেশি আতঙ্ক ছিল না। সবাই জানত কি করতে হবে আর কি করতে হবে না। এক সপ্তাহান্তে পারভেজ তার নিজের বাড়িতে গেল। পুরনো পাড়ার সেই একই বন্ধুরা, সেই চায়ের দোকান। সেখানে শাহবাজের সাথেও দেখা হলো। শাহবাজ তাকে জানালো যে সে একটা ছোট ব্যবসা শুরু করেছে। তার লক্ষ্য হলো দ্রুত টাকা আয় করা, কিন্তু সে চিন্তিত ছিল, কারণ সে বুঝতে পারছিল না কোথায় মনোযোগ দেবে। পারভেজ তার কথা শুনল এবং জিজ্ঞেস করল, তোমার স্ট্র্যাটেজি কি? শাহবাজ উত্তর দিল, স্ট্র্যাটেজি মানে লক্ষ্য তো পরিষ্কার, তাই না? পারভেজ হেসে পড়ল। সে শাহবাজকে একটা সহজ উদাহরণ দিল। সে বলল, ধরো তোমাকে দিল্লি যেতে হবে। দিল্লি পৌঁছানো হলো লক্ষ্য, কিন্তু স্ট্র্যাটেজি ঠিক করবে তুমি ট্রেনে যাবে, বাসে যাবে নাকি নিজের গাড়িতে যাবে, কটার সময় রওনা দেবে, পথে কোথায় থামবে। যদি একটি বাস শুধু বলে আমাদের দিল্লি পৌঁছতে হবে আর কোনো স্ট্র্যাটেজি ছাড়াই রওনা দেয়, তবে হারিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। শাহবাজ বিষয়টা বুঝতে শুরু করল। পারভেজ বলল, ব্যবসাও ঠিক এমনই, লক্ষ্য টাকা আয় করা, কিন্তু স্ট্র্যাটেজি ঠিক করবে তুমি কোন কাস্টমারের জন্য কাজ করবে, কোন জিনিসে তুমি সেরা হবে আর কোন কাজটা তুমি ফিরিয়ে দেবে। পারভেজ বুঝতে পারল যে স্ট্র্যাটেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল নির্বাচন করা বা চয়েস করা। কি করতে হবে তা ঠিক করা যেমন জরুরি, কি করা যাবে না তা ঠিক করাও ততটাই জরুরি। লক্ষ্য সবাইকে উত্তেজিত করে, কিন্তু স্ট্র্যাটেজি শৃঙ্খলা শেখায়। অফিসে পারভেজ দেখল যে অনেক মানুষ হতাশ হয়ে পড়ে কারণ তাদের লক্ষ্যগুলো পূরণ হয় না। তারা নিজেদের দোষ দেয় বা ভাগ্যকে অভিশাপ দেয়, কিন্তু আসলে সমস্যা হল কাজের সাথে লক্ষ্যের কোনো যৌক্তিক সংযোগ থাকে না। স্ট্র্যাটেজি হলো সেই সেতু যা কাজকে ফলাফলের সাথে সংযুক্ত করে। একবার পারভেজ নিজেও একটা ভুল করেছিল। সে ব্যক্তিগত জীবনে একটা লক্ষ্য ঠিক করেছিল যে এই বছর সে ফিটনেস উন্নত করবে। সে জিমের মেম্বারশিপ নিল,
রানিং শু বা দৌড়ানোর জুতো কিনল, কিন্তু 2 মাস পর সব বন্ধ হয়ে গেল। পারভেজ বসে ভাবল, লক্ষ্য পরিষ্কার ছিল, কিন্তু স্ট্র্যাটেজি ছিল না। সে তখন ঠিক করল যে স্ট্র্যাটেজি হবে সে সকালে 30 মিনিটের হাঁটা দিয়ে শুরু করবে। সে তার খাদ্যাভ্যাসে ছোট ছোট পরিবর্তন আনবে এবং দ্রুত ফলাফলের চেয়ে ধারাবাহিকতার উপর মনোযোগ দেবে। এবার কাজ হলো। এখন পারভেজ শুধু বুদ্ধি দিয়ে স্ট্র্যাটেজি এবং লক্ষ্যের পার্থক্য বুঝল না, সে এটা অনুভবও করল। লক্ষ্য আবেগ দেয়, উত্তেজনা দেয়। স্ট্র্যাটেজি স্বচ্ছতা দেয়, দিক নির্দেশনা দেয়। লক্ষ্য বলে তুমি কি চাও, স্ট্র্যাটেজি বলে কেন এবং কিভাবে তুমি তা পাবে। ধীরে ধীরে পারভেজের পরিচয় হয়ে উঠল এমন এক ব্যক্তি হিসেবে যে মিটিংয়ে কঠিন প্রশ্ন করে। যখন কেউ বলতো আমরা মার্কেট লিডার হব, পারভেজ জিজ্ঞেস করত কোন সেগমেন্টে এবং কেন। যখন কেউ বলতো আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়াতে হবে, পারভেজ জিজ্ঞেস করত কোন অভিজ্ঞতাটা আমরা উন্নত করব এবং কোনটা ছেড়ে দেব। কিছু মানুষের কাছে এটা বিরক্তিকর লাগত, কিন্তু বেশিরভাগ মানুষ এটার কদর করতে শুরু করল। তারা বুঝতে শুরু করল যে এই প্রশ্নগুলো কাজের গতি কমায় না, বরং বিভ্রান্তি কমায়। একদিন বস পারভেজকে বললেন, তুমি লক্ষ্য এবং স্ট্র্যাটেজির পার্থক্য খুব সহজভাবেই বুঝিয়ে দাও। পারভেজ হেসে বলল, স্যার, কারণ আমি নিজেই এই বিভ্রান্তিতে ভুগেছি। পারভেজ এখন বিশ্বাস করতে শুরু করেছে যে এই নিয়ম জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। মানুষ বলে আমি সুখী হতে চাই, আমি একটি শান্তিপূর্ণ জীবন চাই। এগুলো হলো লক্ষ্য, কিন্তু স্ট্র্যাটেজি কি? তারা কি অতিরিক্ত কাজ করা বন্ধ করবে? তারা কি সম্পর্কের জন্য সময় দেবে? তারা কি সীমারেখা বা বাউন্ডারি ঠিক করবে? স্ট্র্যাটেজি ছাড়া লক্ষ্য কেবল ইচ্ছাই থেকে যায়। গল্পটা এখানে আরও গভীর হয়। পারভেজ বুঝতে পেরেছিল যে স্ট্র্যাটেজিক থিঙ্কিংয়ের পরবর্তী ধাপ ঠিক এটাই, লক্ষ্য এবং স্ট্র্যাটেজিকে আলাদাভাবে দেখা, কিন্তু তাদের একসাথে সাজানো। লক্ষ্য হলো গন্তব্য, স্ট্র্যাটেজি হলো পথ। যদি পথ পরিষ্কার না হয়, গন্তব্য কেবল কল্পনাই থেকে যাবে। আজ যখন পারভেজ পিছনে ফিরে তাকায়, সে হাসে যে একসময় সে ভাবত স্ট্র্যাটেজি কেবল মোটা মোটা বইয়ের বিষয়। এখন তার মনে হয় যে স্ট্র্যাটেজি প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মধ্যে লুকিয়ে আছে। যখন আপনি সীমিত সময়ের মধ্যে কোন কাজটা আগে করবেন তা ঠিক করেন, তখন আপনি একটি স্ট্র্যাটেজি তৈরি করছেন। পারভেজ এখনও শিখছে। প্রতিটি নতুন লক্ষ্য তার সামনে একটি নতুন প্রশ্ন নিয়ে আসে, আমার স্ট্র্যাটেজি কি? আর এই প্রশ্নটাই তাকে ভিড় থেকে আলাদা করে। কারণ এখন সে জানে যে লক্ষ্য সবারই থাকে, কিন্তু কেবল সেই স্ট্র্যাটেজি তৈরি করে যে চিন্তা করার কষ্টটা করে। গল্প চলবে, কারণ লক্ষ্য বদলাতে থাকবে, পরিস্থিতি বদলাবে, কিন্তু পারভেজের কাছে একটা বিষয় সবসময় পরিষ্কার থাকবে, স্ট্র্যাটেজি ছাড়া লক্ষ্য কেবল স্বপ্ন, আর লক্ষ্য ছাড়া স্ট্র্যাটেজি হল দিকনির্দেশনহীন প্রচেষ্টা। দুটির সংযোগকারী স্বচ্ছতাই হল আসল স্ট্র্যাটেজিক থিঙ্কিং। পারভেজ এখন এমন এক পর্যায়ে ছিল যেখানে মানুষ তার কাছ থেকে কেবল উত্তর নয়, বরং তার চিন্তার ধরনটাও শিখতে চাইত। কিন্তু মনের গভীরে সে অনুভব করতে শুরু করেছিল যে শুধুমাত্র লক্ষ্য এবং কৌশলের পার্থক্য বুঝলেই স্ট্র্যাটেজিক থিঙ্কিং সম্পূর্ণ হয় না। মাঝে মাঝে সে নিজেও বুঝতে পারত না কেন একই পরিস্থিতিতে দুজন মানুষ ভিন্নভাবে চিন্তা করে। একই ডেটা, একই চাপ, তবুও কারো সিদ্ধান্ত তীক্ষ্ণ হয় আর কারোটা বিভ্রান্তিকর। পারভেজ এই ব্যবধানটা বুঝতে চাইল। একদিন কোম্পানির এক বড় ক্লায়েন্ট আসার কথা ছিল। মিটিংটা খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রেজেন্টেশন তৈরি ছিল, সংখ্যাগুলো মজবুত ছিল, স্ট্র্যাটেজিও ঠিক ছিল। তবুও পারভেজের মনে একটা অস্থিরতা কাজ করছিল। তার মনে হচ্ছিল কিছু একটা বাদ পড়ছে, কিন্তু সে বলতে পারছিল না সেটা কি। মিটিংয়ে ক্লায়েন্ট একটি অপ্রত্যাশিত প্রশ্ন করলেন। টিম কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। পারভেজ থামল, সে প্রশ্নটা আবার শুনল এবং তারপর শান্তভাবে উত্তর দিল। ক্লায়েন্ট সন্তুষ্ট মনে হল। মিটিংয়ের পর এক জুনিয়র আবু সালে পারভেজকে জিজ্ঞেস করল, স্যার, আপনি কিভাবে বুঝলেন যে তিনি আসলে ওই প্রশ্নটিতে কি জানতে চাইছিলেন? পারভেজ কিছুক্ষণ চুপ রইল। সে বুঝতে পারল যে সে কোনো টেকনিক ব্যবহার করেনি, সে কেবল কৌতূহল বা কিউরিয়াসিটি দিয়ে প্রশ্নটা বোঝার চেষ্টা করেছিল। উত্তর দেওয়ার আগে সে জানতে চেয়েছিল ক্লায়েন্টের আসল দুশ্চিন্তা কি। সেদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পারভেজ ভাবতে থাকল। তার মনে হল যে স্ট্র্যাটেজিক থিঙ্কিং কেবল বড় কোনো পরিকল্পনা তৈরি করলেই আসে না, বরং এটি ছোট ছোট মানসিক অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠে। যেমন কৌতূহল, প্রশ্ন করার অভ্যেস, রিফ্লেকশন বা আত্মপর্যালোচনা, কি ঘটেছে তা নিয়ে ভাবার অভ্যেস, স্কেপটিসিজম বা সন্দেহ প্রবণতা, সবকিছুকে তাৎক্ষণিকভাবে সত্য বলে মেনে না নেওয়ার অভ্যেস। কয়েকদিন পর পারভেজ নিজের দিকে মনোযোগ দিতে শুরু করল। সে লক্ষ্য করল যে যখনই সে তাড়াহুড়ি করে তার চিন্তা অগভীর হয়ে যায়, কিন্তু যখন সে নিজেকে থামার সুযোগ দেয় তখন স্বচ্ছতা আসে। সে এটাকে একটা অভ্যেসে পরিণত করতে শুরু করল। প্রতিদিন কাজের পর সে 10 মিনিট বসে ভাবত, আজ আমি কি শিখলাম,
কি ভুল হলো এবং আগামীবার আমি কি ভিন্নভাবে করব। একবার কোম্পানি একটি নতুন টুল বা সফটওয়্যার ব্যবহার করার সিদ্ধান্ত নিল। মার্কেটিং টিম খুব উত্তেজিত ছিল। সবাই বলছিল ইন্ডাস্ট্রির সবাই এটা ব্যবহার করছে। পারভেজ সাথে সাথে একমত হল না। সে তার সন্দেহ প্রবণতা কাজে লাগালো। সে জিজ্ঞেস করল, এই টুলটা কি আমাদের সমস্যা সমাধান করবে, নাকি আমরা শুধুই ট্রেন্ড বা হুজুগের পেছনে ছুটছি? কিছু মানুষের কাছে এই প্রশ্নটা অপ্রয়োজনীয় মনে হলো, কিন্তু পারভেজ ডেটা দেখল, একটা ট্রায়াল দিল, সুবিধা এবং অসুবিধাগুলো লিখল। পরে দেখা গেল যে কোম্পানির আকার অনুযায়ী টুলটি সাশ্রয়ী ছিল না। পারভেজ বুঝতে শুরু করল যে সন্দেহ প্রবণতা মানে নেতিবাচক হওয়া নয়, বরং অন্ধবিশ্বাস এড়িয়ে চলা। স্ট্র্যাটেজিক চিন্তাবিদ সবকিছুতে সন্দেহ করে না, কিন্তু না বুঝে মেনেও নেয় না। এক সপ্তাহেন্তে পারভেজ তার পুরনো কলেজে গেল, যেখানে সে জুনিয়রদের সাথে কথা বলার সুযোগ পেল। একজন ছাত্র বলল, স্যার, আমি খুব বিভ্রান্ত থাকি। আমি অনেক ভাবি, কিন্তু সিদ্ধান্ত নিতে পারি না। পারভেজ তার কথা শুনল এবং জিজ্ঞেস করল, তুমি চিন্তা করো নাকি শুধুই দুশ্চিন্তা করো? ছাত্রটি চুপ হয়ে গেল। পারভেজ বুঝিয়ে বলল যে রিফ্লেকশন এবং ওভারথিঙ্কিংয়ের মধ্যে পার্থক্য আছে। রিফ্লেকশন হলো কাঠামোগত, একটা প্রশ্নের সাথে, একটা শিক্ষার সাথে, আর ওভারথিঙ্কিং হলো আবেগতাড়িত। পারভেজ তাকে একটি সহজ অনুশীলন দিল। প্রতিটি সিদ্ধান্তের পর 3টি জিনিস লেখো। আমি কেন এই সিদ্ধান্ত নিলাম, এর ফলাফল কি হলো, এবং আমি কি শিখলাম। এই অনুশীলনটি পারভেজও নিজে আগত্য করেছিল। এতে তার চিন্তা ধীরে ধীরে তীক্ষ্ণ হতে শুরু করল। অফিসে পারভেজ আরেকটি মাইক্রোস্কিল বা ক্ষুদ্র দক্ষতা লক্ষ্য করল। সেটি হলো দৃষ্টিভঙ্গি নেওয়া বা টেকিং পার্সপেক্টিভ। যখন কোনো দ্বন্দ্ব হতো, সে নিজেকে জিজ্ঞেস করত, আমি যদি অন্য ব্যক্তির জায়গায় থাকতাম তবে আমি কি ভাবতাম। এতে অনেক অপ্রয়োজনীয় তর্ক এড়ানো যেত। স্ট্র্যাটেজিক চিন্তায় শুধু যুক্তি নয়, সহানুভূতিরও প্রয়োজন। একবার পারভেজের টিমে দুজনের মধ্যে ঝামেলা হলো। দুজনেই নিজেদের ডেটা দিয়ে নিজেদের সঠিক প্রমাণ করতে চাইছিল। পারভেজ দুজনকেই থামল এবং বলল, আমরা কে সঠিক তা প্রমাণ করছি না, আমরা বোঝার চেষ্টা করছি কোম্পানির জন্য কোনটা সঠিক। সে পরিস্থিতিটাকে ব্যক্তিগত পর্যায় থেকে সিস্টেমিক বা কাঠামোগত পর্যায়ে নিয়ে গেল। দ্বন্দ্ব মিটে গেল। এখন পারভেজ পরিষ্কার দেখতে পেল যে স্ট্র্যাটেজিক চিন্তা কোনো একটি দক্ষতা নয়, বরং দক্ষতার সমষ্টি। মাইক্রোস্কিলগুলো আলাদাভাবে ছোট মনে হলেও একসাথে বড় প্রভাব ফেলে। কৌতূহল আপনাকে ওপরের স্তরের নিচে নিয়ে যায়। রিফ্লেকশন আপনাকে অভিজ্ঞতা থেকে শিখতে সাহায্য করে। স্কেপটিসিজম আপনাকে ভুল পথে যাওয়া থেকে আটকায়। দৃষ্টিভঙ্গি আপনাকে সংকীর্ণ চিন্তার বাইরে নিয়ে যায়। একদিন পারভেজ নিজেই একটি ব্যর্থতার মধ্যে দিয়ে গেল। সে একটি প্রজেক্টে ধরে নিয়েছিল যে ক্লায়েন্টের সময়সীমা নমনীয় হবে। সে যাচাই করেনি। ফলাফল হল শেষ মুহূর্তের বিশৃঙ্খলা। পারভেজ হতাশ হল, কিন্তু সে নিজেকে দোষারোপে ডুবিয়ে রাখল না। সে রিফ্লেকশন করল। সে লিখল, যাচাই ছাড়া অনুমান। সে ঠিক করল যে এখন থেকে সে নিশ্চিত হওয়া বা কনফার্ম করাকে অভ্যেসে পরিণত করবে। এটি ছিল আরেকটি মাইক্রোস্কিল, ভ্যালিডেশন বা সত্যতা যাচাই। ধীরে ধীরে এই মাইক্রোস্কিলগুলো পারভেজের দৈনন্দিন জীবনেও দেখা দিতে শুরু করল। খবর পড়ার সময় সে কৌতূহল নিয়ে উৎসের দিকে তাকাত। সোশ্যাল মিডিয়ায় কোনো দাবি দেখলে সে সন্দেহের দৃষ্টিতে দেখত। পারিবারিক সিদ্ধান্তে সে সবার দৃষ্টিভঙ্গি বিবেচনা করত। জীবন কম প্রতিক্রিয়াশীল এবং অনেক বেশি চিন্তাশীল হয়ে উঠল। এক সন্ধ্যায় পারভেজ শাহবাজের সাথে হাঁটছিল। শাহবাজ বলল, তুই আগেও স্মার্ট ছিলি, এখন তোকে ভিন্ন মনে হয় কেন? পারভেজ বলল, কারণ এখন আমি প্রতিটি পরিস্থিতিতে একইভাবে চিন্তা করার চেষ্টা করি। শাহবাজ বিভ্রান্ত হল। পারভেজ বুঝিয়ে বলল যে স্ট্র্যাটেজিক থিঙ্কিং কোনো বিশেষ মোড নয়, যা শুধু অফিসে চালু হয়। এটি প্রতিদিনের চিন্তার অভ্যাস দিয়ে তৈরি হয়। পারভেজ বুঝতে পেরেছিল যে মাইক্রোস্কিলগুলোকে আত্মস্থ করার অর্থ হল সেগুলিকে সচেতন প্রচেষ্টা থেকে অবচেতন অভ্যাসে পরিবর্তন করা। শুরুতে কষ্ট হয়, কিন্তু ধীরে ধীরে মস্তিষ্ক নিজে থেকেই থামতে, প্রশ্ন করতে এবং ভাবনাকে প্রসারিত করতে শেখে। অফিসে এখন পারভেজ জুনিয়র কর্মচারীদের কোনো বাধা ধরা সূত্র দিত না। সে তাদের মাইক্রোস্কিল শেখাত। সে বলত, উত্তরের চেয়ে প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ। সে তাদের উৎসাহিত করত মিটিংয়ের পর নিজেদের জিজ্ঞেস করতে, আমরা কি সঠিক সমস্যার সমাধান করলাম? মুসা নামে এক ইন্টার্ন একদিন পারভেজকে বলল, স্যার, এখন আমার ভয় লাগে না যে আমি সব জানি না। পারভেজ হাসল। সে জানত যে এই ভয় কৌতূহলকে মেরে ফেলে। স্ট্র্যাটেজিক চিন্তাবিদ মেনে নেয় যে তারা সব জানে না, এবং এই মেনে নেওয়াই তাদের শেখার সুযোগ দেয়। পারভেজ এখন এটাও বুঝেছিল যে মাইক্রোস্কিল কখনো সম্পূর্ণ হয় না। কৌতূহল ভোতা হয়ে যেতে পারে, রিফ্লেকশন বাদ পড়তে পারে,
সন্দেহ প্রবণতা অহংকারে রূপ নিতে পারে, তাই সচেতনতা জরুরি। স্ট্র্যাটেজিক থিঙ্কিং একটি জীবন্ত প্রক্রিয়া। একদিন বস পারভেজকে জিজ্ঞেস করলেন, তুমি এমন জটিল পরিস্থিতিতেও কিভাবে শান্ত থাকো? পারভেজ বলল, কারণ আমি পরিস্থিতিকে চূড়ান্ত মনে করি না, আমি একে ডেটা বা তথ্য হিসেবে বিবেচনা করি। এটিও একটি মাইক্রো স্কিল ছিল, নির্লিপ্ততা বা ডিট্যাচমেন্ট, আবেগকে নিয়ন্ত্রণে রাখা যাতে চিন্তা পরিষ্কার থাকে। পারভেজ এখন জানত যে স্ট্র্যাটেজিক সক্ষমতা রাতারাতি অর্জন করা যায় না, এটি প্রতিদিনের ছোট ছোট মানসিক অনুশীলনের মাধ্যমে তৈরি হয়। জিমে যেমন হালকা ওজন দিয়ে শক্তি তৈরি হয়, তেমনি মাইক্রো স্কিল দিয়ে স্ট্র্যাটেজিক মন তৈরি হয়। আজ যখন পারভেজ পিছনে ফিরে তাকায়, তার মনে হয় যে তার যাত্রা শুরু হয়েছিল লক্ষ্য দিয়ে, স্ট্র্যাটেজি দিয়ে তা আকার পেয়েছে এবং মাইক্রো স্কিল দিয়ে শক্তিশালী হয়েছে। এখন সে কোনো পরিস্থিতিতে ভয় পায় না, কারণ সে তার চিন্তার প্রক্রিয়ার ওপর বিশ্বাস রাখে। গল্পটা এখানে থামে না, কারণ মাইক্রো স্কিল কখনো শেষ হয় না। প্রতিটি নতুন চ্যালেঞ্জ একটি নতুন অনুশীলনের ক্ষেত্র। পারভেজ এখনও শিখছে, পর্যবেক্ষণ করছে এবং ভাবছে। পার্থক্য শুধু এই যে এখন তার চিন্তা আকস্মিক নয়, এটি ইচ্ছাকৃত, এবং সম্ভবত এটি স্ট্র্যাটেজিক চিন্তাভাবনার আসল পরিচয়। বড় পরিকল্পনা নয়, বরং ছোট ছোট চিন্তার পদ্ধতি, যা আপনাকে প্রতিদিন একটু বেশি স্বচ্ছ, একটু বেশি সক্ষম করে তোলে। পারভেজের জীবন এখন এক নতুন পর্যায়ে ছিল। সে স্বচ্ছতায় অভ্যস্ত হয়ে গিয়েছিল, মাইক্রো স্কিলগুলো তার চিন্তার অংশ হয়ে গিয়েছিল। কিন্তু এখন এক নতুন সমস্যা আসছিল, এমন এক সমস্যা যেখানে না ডেটা সম্পূর্ণ ছিল, না উত্তরগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল। যেখানে আগের সমস্যাগুলো ছিল পরিষ্কার, এটা করো, এটা করো না, এখন পরিস্থিতিগুলো ছিল ধোঁয়াশাচ্ছন্ন। পারভেজ অনুভব করতে শুরু করল যে অনিশ্চয়তা বা আনসার্টেনটি তার সামনে দাঁড়িয়ে আছে এবং এবার একে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। কোম্পানি একটি নতুন বাজারে প্রবেশের কথা ভাবছিল। সমস্যা হল, বাজারটির তখনও সঠিকভাবে অস্তিত্বই ছিল না। কিছু প্রাথমিক ব্যবহারকারী ছিল, কিছু দুর্বল সংকেত ছিল, কিছু বিভ্রান্তিকর রিপোর্ট ছিল, কোনো পরিষ্কার ট্রেন্ড ছিল না। মিটিংয়ে সবাই অস্বস্তিতে ছিল। কেউ বলছিল একটু অপেক্ষা করি, কেউ বলছিল সব পরিষ্কার হলে সিদ্ধান্ত নেব। পারভেজ চুপচাপ সব শুনছিল। সে এই অস্বস্তি আগেও অনুভব করেছে, কিন্তু এখন সে এটা থেকে পালাতে চাইল না। সে লক্ষ্য করল যে বেশিরভাগ মানুষ অস্পষ্টতা ভয় পায়। তারা মনে করে যে ছবিটা পরিষ্কার না হলে সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ। পারভেজও আগে এমনই ভাবত, কিন্তু এখন সে ভিন্ন কিছু অনুভব করছিল। তার মনে হল, যদি সবকিছু আগে থেকেই পরিষ্কার থাকত, তাহলে স্ট্র্যাটেজিক থিঙ্কিংয়ের দরকার কি হতো? মিটিংয়ের পর পারভেজ একা বসে রইল। সে নিজেকে জিজ্ঞেস করল, যদি অনিশ্চয়তা সমস্যা না হয়, তবে এটা কি? হঠাৎ সে বুঝতে পারল যে অস্পষ্টতা ভবিষ্যতের এক ঝলক হতে পারে। দুর্বল সংকেত, অসম্পূর্ণ ডেটা, বিভ্রান্তিকর প্যাটার্ন, এগুলো গোলমাল বা নয়েজ নয়, এগুলো হলো শুরুর দিকের লক্ষণ। পার্থক্য শুধু এই যে কে এগুলো উপেক্ষা করে আর কে এগুলো পর্যবেক্ষণ করে। কয়েকদিন পর পারভেজ নিজেই উদ্যোগ নিল। সে কোম্পানির বর্তমান ক্লায়েন্টদের সাথে সাধারণ কথাবার্তা বলা শুরু করল। সে তাদের কাছে সরাসরি সমাধান চাইল না, সে শুধু জানতে চাইল তাদের জগতে কি পরিবর্তন হচ্ছে। অনেক কিছু অপ্রাসঙ্গিক মনে হল, কিন্তু পারভেজ সেগুলো বাতিল করল না। সে শুনল, নোট করল এবং যোগাযোগ করার চেষ্টা করল। একজন ক্লায়েন্ট কথায় কথায় বলল, ভবিষ্যতে আমাদের আরও ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা দরকার। সেই সময় এই বাক্যটা ছোট মনে হলেও পারভেজের মাথায় গেঁথে গেল। সে ভাবল, নমনীয়তা কোন অর্থে? সময়, খরচ নাকি কাস্টমাইজেশন? সে সাথে সাথে কোনো উপসংহারে পৌঁছল না। সে অস্পষ্টতাকে জায়গা দিল। অফিসে পারভেজ দেখল যে কিছু জুনিয়র অনিশ্চয়তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং দ্রুত উত্তর খুঁজতে শুরু করে। অস্বস্তি কাটানোর জন্য তারা অনুমান করে নেয়। পারভেজ তাদের থামালো। সে বলল, বিভ্রান্তি এখনই শেষ করার চেষ্টা করো না, কিছুক্ষণের জন্য বিভ্রান্তিতে থাকতে শেখো। এটা শুনতে অদ্ভুত লাগল, কিন্তু পারভেজ জানত যে অস্পষ্টতায় থাকার ক্ষমতা একটি কৌশলগত সুবিধে। যারা অস্বস্তি সহ্য করতে পারে তারাই সবার আগে ভবিষ্যৎ দেখতে পায়। এক সপ্তাহান্তে পারভেজ একা নোটগুলো দেখছিল। বিভিন্ন কথোপকথন, বিভিন্ন সংকেত, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনো পরিষ্কার উত্তর আসছিল না। আগের পারভেজ হলে হতাশ হয়ে যেত,
কিন্তু এখন সে শান্ত ছিল। সে নিজেকে বলল, ছবিটা এখনই তৈরি হবে না, এবং এটা ঠিক আছে। ধীরে ধীরে তার কাছে প্যাটার্নগুলো দৃশ্যমান হতে শুরু করল। ক্লায়েন্টরা নমনীয়তার কথা বলছিল, গতি নয়, স্থিতিশীলতা নয়, বরং খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। এটা কোনো জোরালো ট্রেন্ড ছিল না, এটা ছিল কেবল হালকা একটা দিক নির্দেশনা। পারভেজ এটাকে চূড়ান্ত সত্য মনে করল না, শুধু একটি সম্ভাবনা হিসেবেই বিবেচনা করল। পরবর্তী মিটিংয়ে যখন সবাই পরিষ্কার পরিকল্পনার দাবি করছিল, পারভেজ ভিন্ন পন্থা নিল। সে বলল, আমাদের এখন চূড়ান্ত উত্তরের দরকার নেই, আমাদের পরীক্ষা নিরীক্ষা বা এক্সপেরিমেন্ট দরকার। সে পরামর্শ দিল যে কোম্পানি ছোট ছোট পাইলট প্রজেক্ট চালাবে, পর্যবেক্ষণ করবে এবং শিখবে, না পূর্ণ প্রতিশ্রুতি না সম্পূর্ণ অপেক্ষা। কিছু লোক অস্বস্তিতে ছিল। পারভেজ শান্তভাবে বলল, আমরা যদি নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করি তাহলে সুযোগটা হয়তো আমাদের হাত ফসকে যাবে। বস প্রথমবারের মতো খোলাখুলি বললেন, অনিশ্চয়তাকে ভয় পাওয়ার বদলে চলো আমরা একে অন্বেষণ করি। এই মুহূর্তটি পারভেজের জন্য বিশেষ ছিল। তার মনে হলো তার চিন্তা আর তার একার নয়। পাইলট প্রজেক্ট শুরু হলো, কিছু ব্যর্থ হলো, কিছু আংশিক সফল হলো। এখনো কোনো পরিষ্কার উত্তর ছিল না, কিন্তু কোম্পানি এখন আর অন্ধ ছিল না, তার একটা দিক দেখতে পাচ্ছিল। পারভেজ দেখল যে অস্পষ্টতা আর ভীতিকর মনে হচ্ছে না, বরং কৌতূহল জাগাতে শুরু করেছে। এর মধ্যে পারভেজের ব্যক্তিগত জীবনেও অনিশ্চয়তা এলো। সে একটি চাকরির প্রস্তাব পেল, ভালো বেতন, বড় ভূমিকা, কিন্তু ইন্ডাস্ট্রিটা ছিল নতুন, কোনো পরিষ্কার রোডম্যাপ ছিল না। আগের পারভেজ হলে এমন প্রস্তাব ফিরিয়ে দিত, তার স্বচ্ছতার প্রয়োজন হতো। কিন্তু এখন সে নিজেকে বলল, এই অস্পষ্টতা একটা সুযোগ হতে পারে। সে ভালো মন্দের তালিকা বানালো, কিন্তু এটাও মেনে নিল যে কিছু বিষয় অজানা থাকবে। সে নিজেকে জিজ্ঞেস করল, আমি কি অনিশ্চয়তার মধ্যে বেড়ে উঠতে পারব? উত্তর ছিল হ্যাঁ। সে প্রস্তাবটি গ্রহণ করল। শুরুর মাসগুলোতে বিভ্রান্তি ছিল, প্রক্রিয়াগুলো অসম্পূর্ণ ছিল, প্রত্যাশা অস্পষ্ট ছিল। অনেকবার পারভেজের সন্দেহ হয়েছে, কিন্তু প্রতিটি অস্পষ্ট পরিস্থিতি তাকে নতুন কিছু শেখাচ্ছিল। সে দুর্বল সংকেত দেখতে শিখছিল, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, বাজারের ছোট ছোট নড়াচড়া না বলা প্রয়োজন। পারভেজ বুঝতে পারল যে অস্পষ্টতা হল ভবিষ্যতের ভাষা। এটি পরিষ্কার শব্দে কথা বলে না, এটি ইশারায় কথা বলে। যে ধৈর্য ধরে রাখে সেই এটি বুঝতে পারে। একদিন নতুন অফিসে এক জুনিয়র পারভেজকে বলল, স্যার এখানে সবকিছু অগোছালো। পারভেজ হেসে বলল, অগোছালো মানে সম্ভাবনা। জুনিয়র বিভ্রান্ত হল। পারভেজ বুঝিয়ে বলল, যেখানে সবকিছু সেট করা থাকে সেখানে বৃদ্ধি সীমিত, যেখানে সবকিছু অস্পষ্ট সেখানে আকার দেওয়ার সুযোগ থাকে। ধীরে ধীরে পারভেজ গভীরভাবে অনুভব করতে শুরু করল যে স্ট্র্যাটেজিক থিঙ্কার স্বচ্ছতা দিয়ে নয়, অস্পষ্টতা দিয়ে শুরু করে। তারা দুর্বল সংকেতকে ভবিষ্যতের সম্ভাবনা মনে করে, গোলমাল নয়। একবার পারভেজ একটি ভুল সংকেত ধরেছিল। সে একটি ট্রেন্ডকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছিল, লোকসানও হয়েছিল। কিন্তু এবার সে নিজেকে বিচার করছিল না, সে এটাকে শেখার খরচ মনে করল। অস্পষ্টতায় কাজ করা মানে মাঝে মাঝে ভুল হওয়া। স্ট্র্যাটেজিক থিঙ্কার এই ঝুঁকি মেনে নেয়। সময়ের সাথে পারভেজের অস্বস্তি সহ্য করার ক্ষমতা বাড়তে থাকল। এখন কেউ আমরা জানি না বললে পারভেজ আতঙ্কিত হতো না, সে কৌতূহলী হতো। তার মনে হতো, আচ্ছা এখানে অন্বেষণ করার জায়গা আছে। সে এটাও দেখল যে অস্পষ্টতায় বাঁচতে হলে ইগো বা অহং ছাড়তে হয়, মেনে নিতে হয় যে আপনার কাছে সব উত্তর নেই। পারভেজ এই মেনে নেওয়াটাকে মুক্তিদায়ক মনে করল। এক সন্ধ্যায় পারভেজ একা বসে শহরের ব্যস্ততা দেখছিল। তার মনে পড়ল যে আগে সে স্বচ্ছতাকে নিরাপত্তা মনে করত, এখন অস্পষ্টতাকে তার কাছে বৃদ্ধি বা গ্রোথ বলে মনে হয়। সে বুঝল যে ভবিষ্যৎ কখনোই পরিষ্কারভাবে আসে না, এটি সবসময় কুয়াশার ভেতর থেকে বেরিয়ে আসে। নতুন কোম্পানিতে কয়েক বছর কেটে গেছে, অনেক পরীক্ষা হয়েছে, কিছু সফল হয়েছে, কিছু পুরোপুরি ব্যর্থ হয়েছে। কিন্তু একটা পার্থক্য পরিষ্কার ছিল, পারভেজ এখন ব্যর্থতাকে ভয় পেত না। সে জানত যে অস্পষ্টতায় হাঁটার এটাই মূল্য। একদিন এক লিডারশিপ মিটিংয়ে সিইও জিজ্ঞেস করলেন, বাজার যখন এত অস্পষ্ট তখন আমরা কিভাবে বুঝব যে আমরা সঠিক পথে যাচ্ছি? সবাই চুপ হয়ে গেল। আগে এমন প্রশ্ন আতঙ্ক তৈরি করত, কিন্তু পারভেজ শান্ত ছিল। সে বলল, স্যার আমরা দিক তখনই চিনতে পারি যখন আমরা সময়ের আগে সংকেত দেখতে শিখি, সবকিছু নিশ্চিত হওয়ার পর নয়। সে বুঝিয়ে বলল যে গ্রাহকদের ছোট অভিযোগ, তাদের বদলানো প্রশ্ন, তাদের অগ্রাধিকারে আসা সূক্ষ্ম পরিবর্তন, এগুলোই ভবিষ্যতের বীজ। আমরা যদি স্বচ্ছতার জন্য অপেক্ষা করি তবে এই বীজগুলো অন্য কারো হাতে চলে যাবে। মিটিংয়ের পর অনেকে পারভেজকে বলল যে প্রথমবারের মতো অনিশ্চয়তাকে ভীতিকর মনে হল না,
কয়েক মাস পর যেই বাজার একসময় বিভ্রান্তিকর মনে হতো তা আকার নিতে শুরু করল। কোম্পানি সেখানে আগেই উপস্থিত ছিল, কারণ তারা অস্পষ্টতার মধ্যেই প্রবেশ করেছিল। প্রতিযোগীরা এখন আসছিল, কিন্তু পারভেজ এবং তার টিমের কাছে এটা নতুন ছিল না। তারা নিখুঁত ভবিষ্যৎবাণী দিয়ে নয়, বরং আগাম পর্যবেক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ ধরে ফেলে। একদিন পারভেজ তার শহরে ফিরে গেল। সেই পুরনো চায়ের দোকান, সেই বন্ধুরা। শাহবাজ তাকে জিজ্ঞেস করল, এখন তো নিশ্চয়ই সবকিছু গুছিয়ে গেছে? পারভেজ হাসল। সে বলল, না, এখন অনিশ্চয়তা আরও বেড়েছে। শাহবাজ অবাক হল। পারভেজ বুঝিয়ে বলল, পার্থক্য হল, আগে অনিশ্চয়তা ভয় দিত, এখন এটি দিক নির্দেশনা দেয়। এই ছিল হাউ টু থিঙ্ক স্ট্র্যাটেজিক্যালি বইয়ের মূল শিক্ষা। আশা করি পারভেজের এই যাত্রা, প্রশ্ন করা, লক্ষ্য এবং কৌশলের পার্থক্য বোঝা এবং অনিশ্চয়তাকে গ্রহণ করা, আপনাদের নিজেদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জগুলো আরও স্বচ্ছতার সাথে মোকাবিলা করতে সাহায্য করবে। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।